85 শিক্ষার্থী সহ প্রতিরক্ষা মন্ত্রী নিহত। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন খামেনি। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। ঐক্যবদ্ধ দেশের অপেক্ষায় মানুষ, বলছে জামায়াত। রাষ্ট্র সংস্কার এগিয়ে নেবে এনসিপি। ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার, জানালেন সড়ক, রেল, নৌমন্ত্রী। ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডির। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগের অভিযোগ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। শনিবার ভোরে ইরানের বুক কাঁপিয়ে শুরু হয়েছে মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক হামলা। হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার জেনারেল নিহত হয়েছে। হামলায় ইরানের 31টি প্রদেশের মধ্যে 20টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যৌথ হামলায় খামেনির প্রাসাদ গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 85 শিক্ষার্থী নিহত হয়েছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের আল আলম টেলিভিশন জানিয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন খামেনি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতোর রিপোর্টে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। যৌথ সামরিক হামলায় ব্যাপক বিস্ফোরণ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। হামলার অন্যতম লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর বাসভবন। স্যাটেলাইট চিত্রে তার প্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাসভবনেও হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে 60 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানি শাসকদের হুমকি বন্ধ করতেই এ সামরিক অভিযান। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল সহ কয়েকটি উপসাগরীয় দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফার্স নিউজ জানিয়েছে, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এতে আবুধাবিতে অন্তত 1 জন নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে আগ্রাসনের প্রাপ্য শিক্ষা দেবে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং পুরো অঞ্চল জুড়ে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। সংঘাত বন্ধে তাৎক্ষণিক কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশেষ কয়েক ঘণ্টায় তালেবানের আরও কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পাকিস্তান টিভির প্রতিবেদনে বরাত দিয়ে এমনটাই দাবি করেছে আল জাজিরা। এতে ব্যাপক হতাহতের কথা জানিয়েছে উভয় পক্ষই। এত কিছুর পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান। প্রিয়াঙ্কা নিতুর আরেকটি ডেস্ক রিপোর্ট। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চেয়েছে। এখনও তারা আলোচনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চায়। শুক্রবার দেশটির বেশ কয়েকটি শহরে হামলা চালায় পাকিস্তান। এমনকি সংঘর্ষ অব্যাহত রয়েছে সীমান্ত এলাকাতেও। এতে উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একে সর্বাত্মক যুদ্ধ আখ্যা দিয়ে এক্সে লিখেছেন, এখন 2 দেশের মধ্যে প্রকাশ্যে যুদ্ধ চলছে।
এদিকে এখন পর্যন্ত পাকিস্তানের অপারেশন গজব লিল হক এ 297 তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ, আর অভিযানে আহত হয়েছেন অন্তত 450 জন। আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাহ উল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্সে নতুন করে তালেবানের আরও 8টি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা, ধ্বংস করেছে 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত 29টি স্থানে হয়েছে বিমান হামলা। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে 5 জন। কাবুলের দাবি, এ পর্যন্ত পাকিস্তানের 55 সেনা নিহত হয়েছে তাদের হামলায়। চলমান পাক আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। দুপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। এদিকে হঠাৎ করে ফ্লাইট স্থগিতের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এবার অন্যান্য প্রসঙ্গ। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এক যুগেরও বেশি সময় অত্যাচার নির্যাতনে থাকা মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ এসেছে। আর এ সময় 18 বছর ধরে দেশের মানুষ আজকের ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এর আগে মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের স্ব অবস্থানে থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব বিভাগের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন সরকার প্রধান। শান্তিপূর্ণ দেশ গড়তে নিয়ম শৃঙ্খলা মেনে চলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, 5 বছর একসঙ্গে কাজ করতে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বাকিটা জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। শনিবার সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ে গঠন ও কার্যাবলী বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টারাও। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ সরকারকে সহযোগিতা করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে
যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরববোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া সহ ইশতেহারে উল্লেখিত সকল এজেন্ডা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আর দেশ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এ সময় দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গুম ও খুনের বিরুদ্ধে সরব থেকে রাষ্ট্র সংস্কারের কাজ এনসিপি চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে দলটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় চিফ হুইপ আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 6টি আসন পেয়েছে এনসিপি, এটি সন্তুষ্টজনক নয়। স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আসছে, তাই সবাইকে প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এটাতেই সন্তুষ্ট নই। ফ্যামিলি কার্ডের স্বপ্নে বিভোর দেশের হতদরিদ্র মানুষ। দরিদ্র সীমার নিচে বাস করা মানুষ গণতন্ত্র বোঝে না অর্থনীতি। তারা কেবল বোঝে সংসারের একটু সচ্ছলতা, 2 বেলা ডাল ভাতের নিশ্চয়তা। আর তাদের এই স্বপ্নের নামই ফ্যামিলি কার্ড। তবে রাজনীতি, অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আর্থিক সক্ষমতা। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভিক্ষা করো কেন, কিন্তু ভিক্ষাও তো দেয় না মানুষ। এখনকার যে যুগ, এই যুগে ভিক্ষাও আসে না, তাইলে আমরা কার কাছে যাব? এই কান্না নদী ভাঙ্গনের শিকার হয়ে জীবন যুদ্ধে হেরে যাওয়া বস্তিবাসী ফুলবানুর বিধবা এই নারীর বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে উঠেছে একটি ফ্যামিলি কার্ড। আমরা আপনাদের মুখের দিকে তাকাবো, আমরা অসহায়, আমাদেরকে সহায় করার মতো সহযোগিতা, সাহায্য আপনারা করেন। একই আকুতি জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার লড়াইয়ে টিকতে চাওয়া 70 বছর বয়সী সুজি বেগম আর কমলারও। বাঁচতে চান প্রতিবন্ধী সন্তানের মা রহিমাও। প্রায় 3 দশক ধরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে বাস করছেন তারা। আমার একটা ছেলে প্রতিবন্ধী, আমি তো খুঁজতামও পারি না, খাইতামও পারি না, হেরে লই অনেক কষ্ট। আমার একটা ফ্যামিলি কার্ড ফেলে আমি অনেক ভালো হইতো। আমার তো কষ্ট, আমার অসুখ হয়েছে, কি করি, কি খাই না খাই। আমরা গরিব মানুষ, ভালো মন্দ কিছু কিনে খাইতে পারি না, ভালো মন্দ বাজার করতে পারি না। গত 2 দশকে দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও তার সুফল সবার কাছে পৌঁছেনি। দৈনন্দিন জীবনে কঠিন সংগ্রামের মাধ্যমেই টিকে আছে বহু পরিবার। আমি ক্যান্সার রোগী একটা, আমি ওষুধের মাধ্যমে বাচ্চা আছি। যদি সরকারের থেকে কিছু সাহায্য পাই তাহলে আমি একটু ভালো থাকবো। কষ্ট, খাওয়া দাওয়ার দিকে কষ্ট, কোনো কিছু পাই না, সব কিছুর দাম,
মানে ফ্যামিলি কার্ডটা যদি আমাকে কইরা দেয় তাহলে আমাকে সুবিধা হইব না একটু। ফ্যামিলি কার্ডটা পাইলে যদি 2,500 টাকার মাল আমরা পাই তাহলে আমাদের সংসার মোটামুটি অনেকটা উপকার হয়ে যাবে। প্রথম বছরে 50 লাখ পরিবারকে মাসে 2,500 টাকা দিলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় 15,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 0.3%। ফ্যামিলি কার্ড চালু হলে এটি মোট সামাজিক সুরক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ হবে, যা বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সার্বিকভাবে প্রবৃদ্ধি অর্জন, প্রবৃদ্ধি সামনের দিকে এগোনো, অথবা যদি বলেন কর্মসংস্থান সৃষ্টি করা, কিংবা যদি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, সমস্ত কিছুই কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সবকিছুতেই। অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, ব্যাংকিং খাতটাকে আবার ঠিক করা এবং দ্রব্যমূল্যের দামটা টেনে ধরা, কারণ সাধারণ মানুষের একটা বড় চাহিদা হচ্ছে মানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, মুদ্রাস্ফীতি যেটুকু হয়েছে সেটারও একটা উন্নতি ঘটাইতে হবে। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য মানে একটি দক্ষ টিম লাগবে। ফ্যামিলি কার্ড কেবল একটি নতুন কর্মসূচি নয়, এটি সামাজিক সুরক্ষার একটি সমন্বিত অধিকার ভিত্তিক ও উন্নয়নমুখী রূপান্তরের সুযোগ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু ব্যক্তি পর্যায়ে নয়, কর জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সিলেট অঞ্চলে বন্যা, নদী ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণ সহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে নজর দিচ্ছে সরকার। এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার। সকালে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে তারা এসব কথা বলেন। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ কম্পারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। হাওড় অঞ্চলের কিছু প্রজেক্টের যেটা আমরা পিএসসির মাধ্যমে সেটাকে সমন্বয় করছি, আরেকদিকে আমাদের পার্মানেন্ট কিছু বাদ আছে, সেই দিকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি। ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়। ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বিকেলে নিউ মার্কেটে ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখ মানুষের স্বস্তি ফেরাতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ফুটপাত পরিকল্পিতভাবে দখলমুক্ত করতেও কাজ করছে সরকার। এ সময় প্রশাসক আব্দুস সালাম হকারদের রাস্তা উন্মুক্ত করার আহ্বান জানান এবং তাদের জন্য সান্ধ্যকালীন বাজার স্থাপনের আশ্বাস দেন। ফুটপাত নিয়ন্ত্রণ করা একান্তই দরকার। এটা দারুণভাবে মানুষের চলাচলকে ব্যাহত করছে, যানজট সৃষ্টি করছে। আমরা এটা পরিকল্পিতভাবে সেটা করতে চাই, পর্যায়ক্রমে করতে চাই। যাত্রা নিয়ে কাজ করছি, আপনি মন্ত্রণালয়ে আসবেন, আমরা সেখানে নিয়মিত কাজ করছি, সেখানে জানাবো। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে সিপিডি। আর গেল সরকারের বৈষম্যমূলক অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে সংস্থাটি। শনিবার সকালে নতুন সরকার এর অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। নাজমুল ইসলামের প্রতিবেদন। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত এবং 180 দিনের কর্মসূচি বিষয়ে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংবাদ সম্মেলনে উঠে আসে বিদ্যুৎ, জ্বালানি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, শ্রম অধিকার, কৃষি ও স্থানীয় সরকার নির্বাচন সহ মোট 16টি বিষয়। এ সময় সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকারের পদক্ষেপ ছিল দুর্বল, নিয়োগ প্রক্রিয়াও অস্বচ্ছ ছিল বলে জানান তিনি। বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে,
প্রক্রিয়াটি অস্বচ্ছ। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই নতুন সরকারকে চুক্তি পুনঃ বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন গোলাম মোয়াজ্জেম। এই সরকারের অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নরসিংদীর পর এবার পাবনায় ঘটল নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। শনিবার মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও খুন করে দুর্বৃত্তরা। এমন নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগতভাবেই ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর সরকার। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পাবনার ঈশ্বরদীতে শুক্রবার মধ্যরাতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ, ধর্ষণ এবং পরে খুন করে দুর্বৃত্তরা। ভবানীপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। শনিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। জোড়া খুনের ঘটনায় ভবানীপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। অপরাধকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান স্বজনরা। সঠিক বিচার চাই, তা ধরি ফাঁসির দিক, 10 জনের মধ্যে ওরা ফাঁসি হোক, এটা চাই। বড় শাস্তি চাই আমার দাদি, যারা মারেছে তাদের বড় শাস্তি চাই। পাবনার পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে, অপরাধীরা ছাড় পাবে না। আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীকে শনাক্ত করে আমরা এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো যে এটা অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল, যারা জড়িত হবে আইনে আওতায় নিতে হবে। এইদিকে নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা মামলার প্রধান আসামি নুরা ও তার আরেক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এক ব্রিফিংয়ে এই কথা জানান নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। ধর্ষণ এবং খুন সহ শারীরিক যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। ঝিনাইদহে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনকারীরা কোনোভাবেই ছাড় পাবে না। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হয়। অন্যদিকে নারী শিশুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিপীড়ন বন্ধের বিভিন্ন স্লোগান সমন্বিত প্ল্যাকেট, ব্যানার ও পেস্টুন নিয়ে কর্মসূচি পালন করে তারা। ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় দেশবাসী আতঙ্কিত উল্লেখ করে দোষীদের শাস্তি দাবি করেন বক্তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এখনো জমে ওঠেনি অমর 21 বই মেলা। কিছু কিছু স্টলে চলছে সাজসজ্জার কাজ। শনিবার শিশু প্রহরেও তেমন কলকাকলি ছিল না কচি কাচাদের। প্রকাশক এবং বিক্রেতাদের প্রত্যাশা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় এবং বেচা কেনা দুটোই বাড়বে বইমেলায়। রিপোর্ট করছেন নাহিদ সিরাজি নিম্মি। অনিশ্চয়তা কাটিয়ে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রুয়ারির শেষ প্রান্তে এসে শুরু হয়েছে 21 বইমেলা। রমজানের কারণে মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে মেলা। শুক্র, শনিবার সহ ছুটির দিনগুলোতে থাকছে শিশু প্রহর। এসব দিনে মেলা বসে 11টা থেকে। শুক্রবারের শিশু প্রহর জমজমাট থাকলেও পরদিন শিশুদের তেমন কোলাহল দেখা যায়নি। তবে পাপেট শো ঘিরে কিছুটা আগ্রহ দেখা যায় কচিকাচাদের মাঝে। তীব্র রোদের মধ্যেও মেলায় ঘোরাঘুরি আর পছন্দের বই কিনতে পেরে আনন্দিত শিশুরা। আমি বই নিয়েছি প্রকৃতি, আমার মেলায় অনেক ভালো লাগছে। মাত্র দেখছি, এখন আমি রাকিব হাসানের বই কিনছি। আমার ভূতের বই পছন্দ, অনেক সুন্দর সুন্দর বই দেখেছি। বই কোনো কিনিনি, দেখছি এখনো কোন বইটা নিব, কোন কমিক্সটা পছন্দ হবে। অভিভাবকরা বললেন, মেলা প্রাঙ্গণে গেলেই বইয়ের প্রতি আগ্রহ বাড়ে বাচ্চাদের, যা ইতিবাচক। বাংলা সাহিত্যের সাথে ভালো মতো তাকে
পরিচিত করার জন্য নিয়মিত আমি নিয়ে আসি। রোজার সময় হলো একটু কষ্ট হয়ে গিয়েছে, তারপরেও এখন বাচ্চাদের তো একটা শখের একটা ব্যাপার আছে, এটার জন্যই আসা। প্রথম দিনের তুলনায় বেচাবিক্রি ভালো বলে জানিয়েছেন দোকানিরা। সকাল থেকে মোটামুটি ভালো একটা মানুষজন আসছে, যেহেতু আজকে ছুটির দিন শনিবার, সেক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। তো শুরু হলো 3 দিন ধরে, সেই হিসেবে রোজা আনতেছে ছেল মোটামুটি যাচ্ছে। আগের বছরের তুলনায় তো একটু কম থাকবে যেহেতু রোজা, কিন্তু মানুষ আসা শুরু করেছে, আমরা আশা রাখছি যে আরো মানুষ আসবে। মেলায় এখনো চলছে স্টল সজ্জার কাজ। এসব কাজ শেষ করে দ্রুতই ক্রেতা সমাগম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার নাগরিক সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৈঠকে ডেঙ্গু মোকাবেলা, মশক নিধন কর্মসূচি জোরদার, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ এবং জলাবদ্ধতা সহ নগর সমস্যাগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। পরে শনিবার রাজধানীর নগর ভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ডেঙ্গুর সিজনের আগে যাতে মশক নিধন কর্মসূচিটা আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। এছাড়া আমাদের নানামুখী আরও অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের মেইনটেনেন্সের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। জামালপুর জেলার অধিকাংশ অঞ্চল চরাঞ্চল হওয়ায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার সন্ধ্যায় পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর শহর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া যাবে তার সবটুকুই তিনি জামালপুর জেলার উন্নয়নে কাজ করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নর্থ সাউথ গ্রুপের আয়োজনে রাজধানীর একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলীর পরিচালনায় এতে অন্যান্যর মাঝে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার মাহফুজুর রহমান সহ নর্থ সাউথ গ্রুপের গ্রাহকরা। এ সময় পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন গ্রুপের কর্মকর্তারা। ক্রিকেট। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সুবাহানা মোস্তারি। জানুয়ারি মাসের আইসিসি সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁ-হাতি পেসার টারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সুবাহানা। এদিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার ডরিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা 2টি সেঞ্চুরি করেছিলেন তিনি। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানের 20টি প্রদেশে মার্কিন ইসরায়েলি হামলা, হরমোজগানে 85 শিক্ষার্থী সহ প্রতিরক্ষা মন্ত্রী নিহত, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন খামেনি। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ঐক্যবদ্ধ দেশের অপেক্ষায় মানুষ, বলছে জামায়াত। রাষ্ট্র সংস্কার এগিয়ে নেবে এনসিপি। ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার, জানালেন সড়ক রেল নৌমন্ত্রী। ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডির। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।